Dear first year student, welcome to Ghulam Mustafa Model College online class. How are you? I hope you are fine by the grace of Almighty Allah. Today we will discuss another part of the historical speech of 7th March delivered by Bangabandhu Sheikh Mujibur Rahman. তোমরা জানো আমরা বিগত কয়েকটা ক্লাসে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ নিয়ে বিভিন্ন অংশগুলো আমরা প্রতি ক্লাসে আলোচনা করেছি। আজকেও তেমনি আমরা আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। এই অংশে বঙ্গবন্ধু দেখিয়েছেন বা বঙ্গবন্ধু এই অংশে বাঙালি জাতির কী করণীয় সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা গত যে অংশগুলো পড়ছিলাম ওই জায়গায় তিনি চলমান ঘটনা, ইতিহাস, বাঙালি মানুষের শোষণের বঞ্চনার ইতিহাস এগুলো তুলে ধরেছেন। কিন্তু এই অংশে বঙ্গবন্ধু বাঙালি জাতির এই মুহূর্তে কী করা প্রয়োজন, বাঙালি জাতির বাংলার মানুষের কী পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা বা পরিষ্কার একটা নির্দেশনা প্রদান করেছেন। তিনি কি করা উচিত সেই ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তাহলে আমরা চলো পড়া শুরু করি এই অংশটা। My brothers, ভাইয়েরা আমার, the assembly has been called into the session on 25th March. বঙ্গবন্ধু বলতেছেন ভাইয়েরা আমার 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, but the blood spilled on the street has not yet dried. তিনি বলতেছেন যে রক্তের দাগ এখনও শুকায়নি। ইয়াহিয়া খান 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছেন, কিন্তু বঙ্গবন্ধু বলতেছেন যে 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে কিন্তু রক্তের দাগ শুকায় নাই। About the 10th of this month, I have told them, এই মাসের 10 তারিখে আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference. মুজিবুর রহমান রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করতে পারে না। বিকজ কারণ দ্যাট যে would mean widening over the blood that has been shed. তিনি বলতেছেন, বঙ্গবন্ধু বলতেছেন ওই শহীদের রক্তের উপর দিয়ে রাউন্ড টেবিল বৈঠকে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। তিনি এই জায়গায় এতদিন তিনি আমরা দেখতে পাইছি যে বঙ্গবন্ধু সব দিক দিয়ে উনি সর্বাত্মক চেষ্টা করছেন যে তাদের সাথে একটা নেগোসিয়েশনের ব্যাপারটা বা তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য বা তাদের সাথে যাতে কোনো ধরনের একটা পরিস্থিতি যেটা আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করছেন, সেই ব্যাপারগুলোও তুলে ধরেছেন। কিন্তু এবার তিনি সরাসরি তাদের সাথে একটা প্রতিবাদের ভাষায় কথা বলেছেন যেন 25 তারিখ অ্যাসেম্বলিতে তিনি যোগদান করতে পারেন না। এটা উনি 10 তারিখে জানিয়ে দিয়েছেন। Although you have called the assembly into session, you will have to listen to my demand first. বঙ্গবন্ধু বলতেছেন অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে প্রথমে। We have to withdraw martial law. প্রথমে সামরিক শাসন বা সামরিক আইন যেটা আমরা বলি সামরিক আইন মার্শাল ল যেটা বলা হয় সেটা উইথড্র করতে হবে, তুলে নিতে হবে। You will have to return all army personnel to their barracks. সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। উনি কী বলতেছেন যে 25 তারিখে যদি অ্যাসেম্বলিতে বসতে হয় তাহলে কি করতে হবে সেই ব্যাপারটা পাকিস্তানিদের প্রতি একটা আহ্বান বা তাদের প্রতি দাবি জানিয়েছেন যে এগুলো করতে হবে। প্রথমে বলছেন যে মার্শাল্লাহ যেহেতু দেশে সামরিক আইন চালু ছিল সে সামরিক আইনের বলছেন যে সামরিক আইন উইথড্র করতে হবে। আর তারপর বলতেছেন যে সমস্ত সেনাবাহিনীর সদস্য যারা সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব হলে তারা যুদ্ধ অবস্থায় তারা মাঠে নামে বা তাদের ব্যারাক থেকে বের আসে। এতে কিন্তু পাকিস্তান সরকার বা যারা ক্ষমতাসীন ছিল তারা পশ্চিম পাকিস্তানের ক্ষমতাসীন তারা বাংলা মানুষের নিপীড়নের জন্য শোষণের জন্য তাদেরকে দিয়ে মানুষের মুখোমুখি দাঁড় করে দিয়েছিল তারা। সেজন্য বঙ্গবন্ধু বলতেছেন তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। তারপর বঙ্গবন্ধু বলতেছেন you will have to investigate the way our people have been murdered. এবং আমার লোকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। উনি এই কথাটা বলতেছেন। তারপর উনি আরও বলতেছেন and you will have to transfer power to the representatives of the people.
তিনি বলতেছেন আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেহেতু ৭০ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করছে, সেই জন্য ক্ষমতা আওয়ামী লীগ বা যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করার কথা। পাকিস্তানি বাহিনী তালবাহানার কারণে হয়তো সেটা হয় নাই, সেজন্য তিনি বলতেছেন যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর উনি বলতেছেন ইট ইজ অনলি দেন দ্যাট আই উইল ডিসাইড ওয়েদার উইল টেক আওয়ার সিট ইন দ্য অ্যাসেম্বলি অর নট। তিনি বলতেছেন যে এরপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আসলে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো। মানে আমরা উনি বলতেছেন যে এই দাবিগুলো মানার পর আমরা চিন্তা করব যে আমরা অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না, এরকম একটা বঙ্গবন্ধু একটা মেসেজ তাদেরকে দিয়ে দিয়েছেন। তারপর তিনি বলতেছেন যে আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস। তিনি বললেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। তার যে দেশপ্রেম, তার মধ্যে যে দেশপ্রেমের যে চেতনা, বাংলা মানুষের প্রতি যে কষ্ট বা সেই ব্যাপারটা, বাংলা মানুষের প্রতি যে তার আবেগ, সেই ব্যাপারটা তিনি তুলে ধরেছেন যে তিনি প্রধানমন্ত্রিত্ব চান না। আই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস। আমি বাংলা মানুষের অধিকার চাই। তিনি মানুষের অধিকারের জন্য অধিকার যে চান বা বাংলা মানুষের প্রতি যে তার দরদ, সেই কথা তিনি ফুটিয়ে তুলেছেন। I want to state clearly, আমি তাদেরকে ক্লিয়ারলি বলতে চাই দ্যাট যে ফ্রম দিস ডে বাংলাদেশ কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডিফিনিটলি। তিনি বলতেছেন যে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজ থেকে বাংলাদেশে কোর্ট, কাছারি, আদালত, ফৌজদারি, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার। তিনি আবার বলছেন যাতে গরিবদের কষ্ট না হয়। সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ। তিনি বলতেছেন যে যাতে গরিব মানুষের কষ্ট না হয়, তারা যেন কোনো ধরনের দুর্দশা না পড়ে, সেই ব্যাপারটা তার মাথায় আছেন। অল আদার থিংস উইল বি এক্সেম্পটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক ফ্রম টুমোরো। কিন্তু যাতে গরিব মানুষের কষ্ট না হয়, সেই ব্যাপারগুলো আগে যেগুলো চলমান ছিল গরিব মানুষের জন্য, সেই ব্যাপারগুলো চালু থাকবে। এগুলো হরতালে জেনারেল স্ট্রাইক মানে হরতালে আওতাধীনের বাইরে থাকবে। এই জায়গায় তিনি কত বিচক্ষণতা পরিচয় দিয়েছেন। দেখো যে আমরা দেখি যে হরতাল বা স্ট্রাইক হয়েছে, কিন্তু গরিব মানুষের প্রতি তার মমতাবোধ বা দুঃখী মানুষের যাতে কষ্ট না পায়, সেই ব্যাপারটা তিনি তার নজর রাখছেন। সেই ব্যাপারটা তিনি এই জায়গায় তুলে ধরেছেন বা সেই দিক নির্দেশনাও তিনি দিয়েছেন। তারপর তিনি আবার বলতেছেন যে রিক্সাস, হর্স ক্যারিজেস, ট্রেনস, লঞ্চেস উইল নট বি অ্যালাউড টু মুভ। যে রিক্সা চলতে পারবে, ঘোড়ার গাড়ির যেগুলো আছে, ট্রেন, লঞ্চ, এগুলো চলবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ এস ওয়েবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক। তিনি বলতেছেন যে শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো, ওয়েবদা, এগুলো কোনো কিছুই চলবে না। এগুলো সব বন্ধ করে দিতে বলছেন, যাতে প্রশাসনিক কাজ যদি না হয় তাহলে পাকিস্তান সরকার তার দেশ চালানোর ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা বা তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। সেই জন্য তিনি তাদেরকে যারা আছেন, বাংলা মানুষ যারা ওই জায়গায় কর্মজীবী আছেন, তাদেরকে এগুলো বন্ধ করে দেওয়ার কথা বলছেন এবং এগুলোতে যাওয়া বা যারা চাকরিজীবী আছে তাদেরকে না যেতে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা পরের লাইনগুলোতে এগুলো খুঁজে পাবো। উনি বলতেছেন যে অন দ্য 28th এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ। উনি বলতেছেন 28 তারিখে যাবেন এবং স্যালারি কালেক্ট করে, যারা এই ধরনের অফিসে চাকরিজীবী আছেন তাদেরকে এই কথা বলতেছেন যে 28 তারিখে যাবেন এবং তাদের স্যালারিগুলো কালেক্ট করবেন। ইফ দ্য স্যালারিজ আর নট পেইড, তিনি বলতেছেন যদি স্যালারি পেইড করা না হয়, পরিশোধ করা না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, আর একটা গুলি যদি চলে, ইফ মাই পিপল আর শট ডেড এগেন, যদি আমার লোকদেরকে আবার হত্যা করা হয়, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের কাছে আমার অনুরোধ রইল, কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এই জায়গায় বাংলা মানুষকে তিনি যে আসন্ন বিপদের যে আশঙ্কা, তিনি বঙ্গবন্ধু ঠিকই বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানি বাহিনীর ইন্টেনশন কী সেটা বুঝতে পেরেছিলেন। এই জন্য বাংলা মানুষের প্রতি একটা দিক নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। দুর্গ গড়ে তোলা মানে হচ্ছে যুদ্ধ অবস্থায় মানুষ কিন্তু দুর্গ গড়ে তোলার কথা বলা হয়। কিন্তু তখনকার যে পরিস্থিতি ছিল, তিনি বঙ্গবন্ধুর যে দূরদর্শিতা, নেতৃত্বের গুণাবলী, এই দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি আসলে আওতার বাইরে বা পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে,
পাকিস্তানি বাহিনী পশ্চিম পাকিস্তানরা কোনোভাবেই তাদের ক্ষমতা হস্তান্তর করতে চায় না। যদিও পূর্ব পাকিস্তানের মানুষ তাদের নির্বাচনে জয়লাভ করা সত্ত্বেও তারা কোনোভাবেই ক্ষমতা হস্তান্তর করতে চায় না, সেই ব্যাপারটা বঙ্গবন্ধু কিন্তু বুঝতে পেরেছিলেন এবং সেজন্য তিনি বলছেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তারপর বলছেন যে কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, বলছে যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এই জায়গায় তিনি পাকিস্তানিদের কিন্তু ডিরেক্টলি শত্রু বলে এনিমি বলে মেনশন করেছেন। সেই ব্যাপারটা কিন্তু একটা নোটিসেবল ব্যাপার যে এতক্ষণ কিন্তু তিনি তাদের প্রতি একটা এতদিন যে আমরা এত বঞ্চনা তাদের সাথে তাল মিলিয়ে চলছি, সেই ব্যাপারটা আর আমরা করবো না। আমরা প্রতিবাদের ভাষা তিনি প্রয়োগ করেছেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে এবং শত্রুর যা কিছু শত্রু মোকাবেলা করতে হবে। তারপরে উনি বলতেছেন যে and even at the risk of your life and even if I'm not around to direct you, তিনি বলতেছেন যে জীবনের জন্য মানে জীবন বাঁচার জন্য আমি যদি হুকুম দিতে নাও পারি, তিনি এটাও দূরদর্শিতা তার দেখো যে একটা বিষয় চিন্তা করে যে পরিস্থিতি এমন হতে পারে একসময় যে হয়তো বঙ্গবন্ধু আমাদের দিক নির্দেশনা দিতেও পারবে না, তিনি এই ব্যাপারটা আজ করতে পারছেন না। আমরা কিন্তু এই প্রতিচ্ছবিতে আমরা 25 মার্চ দেখতে পাই যে 25 মার্চ কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, সে ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু তারপর দেখো যে তার রাজনৈতিক দূরদর্শিতা বা তার জ্ঞানের যে কতটা প্রয়োগ ইনি করেছেন যে তিনি বলতেছেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তাহলে তিনি মানে এই ব্যাপারটা বুঝতে পারছেন যে পশ্চিম পাকিস্তানদের ইন্টেনশনটা তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি এই জন্য বলে দিয়েছেন হুকুম দিতে নাও পারলে তোমরা কী করবো, শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন দ্য রোডস অ্যান্ড পোর্টস আর ব্রট টু স্ট্যান্ড স্টিল। ব্রিং টু স্ট্যান্ড স্টিল মানে একটা কথা আছে অচল অবস্থা বা আমরা বলি যে স্থগিত করা, এরকম কিছু। উনি বলতেছেন যে আমি যদি হুকুম দিতে নাও পারি তোমরা রাস্তাঘাট যা কিছু আছে তোমরা বন্ধ করে দেবে। তারপর উনি বলতেছেন ইফ নিড বি উইল স্ট্রাপ টু ডেথ, আমরা বলছি যে আমরা দরকার হলে আমরা না খেয়ে মারা যাব। উইল গো ডাউন স্ট্রাপিং ফর রাইটস, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাব, এরকম উনি কথা বলতেছেন। তো এই ওভারঅল যদি আমরা এই ব্যাপারটা যদি আমরা পুরো অ্যানালাইসিস করি, আজকের অংশটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু এই জায়গায় আমরা যে বাঙালি জাতি যে সহনশীল ছিল, এতদিন কষ্ট করছেন, উনি বাঙালি জাতি আর কষ্ট করতে চায় না, সেই ব্যাপারটা উনি তুলে ধরেছেন এবং আমাদের বাঙালি জাতি কী করা দরকার। ইন দ্য অ্যাবসেন্স অফ বঙ্গবন্ধু, যদি বঙ্গবন্ধু নাও থাকেন তাহলে তিনি কী করা উচিত সেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, সেই ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে, মানে সব কিছুর প্রস্তুতি উনি নিতে বলেছেন, যে একটা যুদ্ধ একটা আসন্ন, তিনি এটা বুঝতে পেরেছিলেন। এটা তার রাজনৈতিক প্রজ্ঞা, তার রাজনৈতিক জ্ঞানের একটা প্রজ্ঞা, এটা আমরা বলতে পারি জ্ঞানের পরিধি কতটা বিশাল ছিল সেটা আমরা তার কথার মাধ্যমে বুঝতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি তাহলে দেখি তাহলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এই প্যাসেজের মধ্যে, কারণ এই জায়গায় তিনি এই ভাষণের মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটা। এই জায়গায় তিনি বাঙালি জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েছেন যে কী করা উচিত, তাদের কী করা উচিত এবং কী করা উচিত না, কী খোলা থাকবে, কী বন্ধ থাকবে, সেই দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি তোমরা আজকের অংশটা ভালোভাবে বুঝতে পারছো এবং তোমরা বাসায় টেক্সটটা ভালোভাবে অ্যানালাইসিস করবে, ওয়ার্ড মিনিংগুলো পড়বে, তারপরে ওয়ার্ড মিনিংগুলো এবং ট্রান্সলেশনটাও ভালোভাবে বাংলা অনুবাদটা তোমরা নিজে করবা, চেষ্টা করবা যে ওয়ার্ড অ্যানালাইসিস করে নিজে এটার অর্থ মিনিংগুলো বের করতে, তাহলে তোমাদের রিডিং স্কিলটা ডেভেলপ হবে। তাহলে আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।